হ্যাঁ কামরুল, হ্যাঁ তোমরা এসে যাও, আমি অন করতেছি। হুম। হুম। হ্যাঁ। দুইটাই তো অন হয়ে গেলেন, ঠিক করে দিয়ে আমি নেট নাই জন্য দেখাচ্ছে। বলছি যে ইটা অন করে দিয়ে, যে ওয়াইফাই বন্ধ করে দিয়ে। বেশি গ্যাদারিং হয়ে গেছে। ডাটা কেনা নাই আছে তো অবশ্যই, অনেক জমা হয়ে আছে। হুম। হ্যাঁ, আমরা সম্ভবত শুরু করতে পারি। এর আগের দিন আমরা গলব্লাডারের ডিজিজ আর সাথে বিভিন্ন ধরনের ওয়াসপির কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা এই একটা জিনিস একটু এসকেপ করে গেছে, সেটা হলো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন অফ দ্য বিলিয়ারি গল ব্লাডার অ্যান্ড বিলিয়ারি ট্র্যাক্ট। এটার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বাদ ছিল, সেগুলো আজকে আমরা একটু ডিসকাস করব। কারণ আমাদের হাতে একটু সময় আছে, এই জন্য আমরা সময় নিয়ে সব জিনিসগুলোই কভার করতে চাচ্ছি। আমরা গল ব্লাডার ডিজিজ, বিলিয়ারি ট্র্যাক্ট এর যে প্রবলেম, যতগুলো ডিজিজ আছে এগুলো ডায়াগনোসিস করতে গেলে আমরা কিছু ইনভেস্টিগেশনের হেল্প নেই, এবং ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন নিয়েই আমরা মেনলি এখানে আলোচনা করব। তো তার ভিতর একটা, যে কোনো অ্যাবডোমিনাল অর্গানের প্লেন এক্স রে অ্যাবডোমেন, এটা একটা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনস। এই যে প্লেন এক্স রে অ্যাবডোমেন করলে আমরা গল ব্লাডার এবং বিলিয়ারি ট্রির কী কী ইনফরমেশন আমরা পেতে পারি। তো সেখানে আমরা দেখি যে গলস্টোন ডিজিজটা হলো গল ব্লাডার এবং বিলিয়ারি ট্রির সবচেয়ে কমন প্রবলেম, এবং আমরা যদি এই সিস্টেমটা আলোচনা করি তখন প্রথমেই এই গল ব্লাডার স্টোনের প্রবলেমটাই আমাদের চলে আসে আগে। এই জন্য আমরা যে এই গল ব্লাডারের স্টোনে এই যে প্লেন এক্স রে অ্যাবডোমেনের কী ভূমিকা, এখানে আমরা দেখি যে গল ব্লাডারের যে বিভিন্ন ধরনের স্টোন হয় তার ভিতরে অনলি 10% এটা রেডিওপেক, এবং দ্যাট ক্যান বি সিন বাই প্লেন এক্স রে। এখন গল ব্লাডারের যে স্টোন আছে তাকে আমরা তিনটা গ্রুপে ভাগ করি, আগের দিন বললাম। একটা হলো কোলেস্ট্রল স্টোন, মিক্সড স্টোন, আর একটা পিগমেন্ট স্টোন। তাহলে এখন প্রশ্ন হলো কোন গ্রুপটা রেডিওপেক এবং কোনটা প্লেন এক্স রে দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। এই কোশ্চেন যখন আমরা মানে করি তখন তোমাদেরকে বুঝতে হবে যে কোলেস্ট্রল স্টোন it is not radiopaque, pigment stone it is also not radiopaque। তাহলে রেডিওপেক কোনটা? মিক্সড স্টোন। কিন্তু মিক্সড স্টোনের পরিমাণটা তো মানে সংখ্যাটা তো অনেক বেশি, তাহলে কেন 10%? তাহলে অ্যান্সারটা হবে যে মিক্সড স্টোনের একটা নির্দিষ্ট গ্রুপ
যার ভিতর ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম বিলিরুবিনেট, অর্থাৎ ক্যালসিয়াম কন্টেনিং সাবস্টান্স ইজ মোর। যেই গ্রুপটার ভিতর ক্যালসিয়াম কন্টেনিং সাবস্টান্স বেশি, সেই স্টোনগুলো রেডিওপেক। এই জন্য 10% অফ দ্য গলস্টোন ক্যান বি সিন বাই রেডিওলজিক্যাল এক্সামিনেশন। তো এটা গেল সেখানে। তাহলে অ্যান্সারটা কী হবে, যে মিক্সড স্টোনের একটা ভ্যারাইটি, যাদের ভিতর কম্পোজিশনের ভিতর ক্যালসিয়াম বেশি, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম বিলিরুবিনেট বেশি, তারা রেডিওপেক, এবং দ্যাট ক্যান বি সিন বাই প্লেন এক্স-রে। এবং হিসাব করে দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি ইট ইজ অ্যাবাউট 10% অফ দ্য গলস্টোন। এখানে এর সাথে সাথে আর একটা কোশ্চেন মনে রাখবা, যে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, এই ইউরোলজিক্যাল যে স্টোন আছে এর 90% কিন্তু রেডিওপেক, এবং 90%ই একটা প্লেন এক্স-রে দিয়ে ডায়াগনোসিস করা যায়। সেখানে অনলি 10% রেডিওলুসেন্ট। এইটা আর ওটা যদি আমি পাশাপাশি বলি, এই দুটো একটা রিভার্স। এই যে এটা মনে রাখবো। আর গল ব্লাডার যখন ক্যালসিফাইড হয় তার নাম হলো পোর্সেলিন গল ব্লাডার। এই পোর্সেলিন গল ব্লাডারটা অবশ্যই সুন্দরভাবে ইসে দেখা যায়, একটা প্লেন এক্স-রেতে দেখা যায়। এই দুটোরই ছবি আছে বেইলিয়ান নামে, তোমরা ছবি দুইটা দেখে নেবা, দেখলে আর কখনো ভুলবা না। অনেক সময় কোলিসিস্টাইটিস হয়, বিভিন্নভাবে কোলিসিস্টাইটিস হয়। একটা ফালমিনেন্ট কোলিসিস্টাইটিস, যেটা গ্যাস ফর্মিং অর্গান, অথবা আইবিসি করি নাই বা করার প্রয়োজন হয় নাই, কিন্তু এটা কিন্তু একসময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন ট্রেনিং নিছি, তখনও কিন্তু ওসিজি, আইবিসি আমাদের প্রফেসর যারা ছিলেন তারা কিন্তু রেগুলার এটার অ্যাডভাইস দিতেন বা করতেন, বা আমরা ট্রেনিং হিসাবে এটার অ্যাডভাইস দিয়ে থাকতাম। এই জন্য এটাকে বলা হয়েছে ইট ইজ অনলি হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। নাম দুইটা মনে রাখতে হবে, যেহেতু আমরা সায়েন্টিস্ট, সায়েন্টিফিক টার্ম এগুলো আমাদের আজীবন মনে রাখতে হবে, এবং পিছনের কোনো জিনিসই ভোলা যাবে না, ইতিহাস ধরে রাখতে হবে। এই জন্য ইট ইজ অনলি হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, বাট ইউ মাস্ট নো দ্যাট OCG and IBC once upon a time was very popular, and it was a very good investigative procedure for the diagnosis of gallstone disease and different disease of the biliary tree. তো এটা মনে রাখবো। পরীক্ষার সময় যদি তুমি এটুকুই বলো যে স্যার এটা তো অনেক আগে পপুলার ছিল, বাট নাও ইট ইজ অনলি হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, হ্যাঁ, তাতেই আমরা খুশি হব। আলট্রাসোনোগ্রাম এটা তো আসলে খুব পপুলার একটা ডায়াগনস্টিক ইনভেস্টিগেটিভ প্রসিডিওর। এটার এই উপরের যে লাইনটা দেখো, এটা যে কোনো জায়গার আলট্রাসোনোগ্রামের জন্য মনে রাখতে হবে যে এটা একটা অপারেটর ডিপেন্ডেন্ট, এটা ইজিলি অ্যাভেলেবেল, নন ইনভেসিভ প্রসিডিওর, এবং হাতের কাছেই তুমি পেতে পারো। 5 মিনিটের ভিতরে এই আলট্রাসোনোগ্রাম কমপ্লিট করা যায়। সার্জিক্যাল ওয়ার্ডগুলো যদি তোমরা এখন করো, দেখবা সার্জারি ওয়ার্ডে কিন্তু এই আলট্রাসোনোগ্রাম নিয়ে আমরা রাউন্ড দিই। আলট্রাসোনোগ্রাম আমাদের হাতের কাছে থাকে, আমরা বলি যে এই আলট্রাসোনোগ্রামটা নিয়ে আসো, আমরা দেখি। এবং একজন সার্জিক্যাল স্পেশালিস্টকে অবশ্যই সনোলজিস্ট হতে হবে। এই জন্য আমরা বলি উইদাউট বিং এ গুড সনোলজিস্ট এ সার্জন ইজ নট এ পারফেক্ট সার্জন। এই জন্য একজন সার্জনকে সনোলজিস্ট হতে হয়, এবং সনোলজিক্যাল প্রসিডিওরগুলোর তার সব জানতে হয়, হ্যাঁ, কারণ সে নিজেই এই আলট্রাসোনোগ্রামটা হ্যান্ডেলিং করবে, কারণ এটা হলো অপারেটর ডিপেন্ডেন্ট। যে যত ভালো সনোলজিস্ট তার ডায়াগনোসিস তত অ্যাকুরেসি তত বেশি। এটা কোনো টেকনিশিয়ান দিয়ে করানো যাবে না, এবং এই আলট্রাসোনোগ্রামটা অবশ্যই একজন স্পেশালিস্ট করবে। এই জন্য বলা হয় ইট ইজ অপারেটর ডিপেন্ডেন্ট। আমি যদি একটা এক্স-রে করতে পাঠাই দিই এক্স-রে ডিপার্টমেন্টে, একজন টেকনিশিয়ান করে আমাকে ফেরত দিতে পারবে, কিন্তু একটা আলট্রাসোনোগ্রাম যদি আমি একজন টেকনিশিয়ানকে বলি যে তুমি একটা আলট্রাসোনোগ্রাম করো, হ্যাঁ, এটা তার দিয়ে সম্ভব হবে না। এই জন্য এটা অপারেটর ডিপেন্ডেন্ট, এটা ইজিলি অ্যাভেলেবেল, এখানে এই প্রসিডিওরের জন্য কোনো রকম সুই ফুটাইতে হয় না, ভিতরে কোনো ইনজেকশন দিতে হয় না। এই জন্য এটাকে বলা হয় নন ইনভেসিভ প্রসিডিওর।
এই তিনটা জিনিস কিন্তু সবসময় মনে রাখবা যে অপারেটর ডিপেন্ডেন্ট। এটার সুবিধা কি? সুবিধা হলো এইটা যে ইজিলি অ্যাভেলেবেল নন ইনভেসিভ প্রসিডিওর। আর অসুবিধা একটাই, সেটা হলো অপারেটর ডিপেন্ডেন্ট। অপারেটর যদি না থাকে, একজন ভালো সনোলজিস্ট না থাকে, তাহলে এটা আর কোনো কার্যকারিতা নাই। আমি কোনো টেকনিশিয়ানের বললে হবে না যে তুমি আল্ট্রাসোনোগ্রামটা করে রাখো, পরে আমি দেখে নেব, নো, তা হবে না। ওই যখনই আল্ট্রাসোনোগ্রাম হবে তখনই ডায়াগনোসিস হবে। আর এটা এই গলব্লাডার এবং বিলিয়ারি ট্রির জন্য সুবিধা হলো এটা কোলিলিথিয়াসিস ডায়াগনোসিস করতে পারে, কোলিডোকোলিথিয়াসিস পারে, একুট ক্রনিক কোলিসিস্টাইটিস পারে, এম্পাইমা গলব্লাডার, এগুলো মিউকোসিল, এমনকি বাইল ডাক্ট এবং গলব্লাডারের ভিতরে টিউমার এবং আদার কোনো প্রবলেম থাকলে, কোনো সিস্টিক ডিজিজ থাকলে, সবই এই আল্ট্রাসোনোগ্রাম ডায়াগনোসিস করতে পারে। তো কাজেই ইট ইজ এ ভেরি গুড প্রসিডিওর অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল, এগুলো পারে। এই জন্য আল্ট্রাসোনোগ্রামটা এই হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য খুব ভালো একটা ইনভেস্টিগেটিভ প্রসিডিওর। এখন এগুলোর প্রতিটা জিনিসের আবার কিছু কিছু ব্যাখ্যা কিন্তু আছে। তো সেই ব্যাখ্যাগুলো রেসপেক্টিভ ডিজিজ পড়ানোর সময় আমি বলে দিছি, সেগুলো মনে রাখবো। তো একটা জিনিস আমি আবার একটু রিপিট করতে চাচ্ছি, সেটা হলো ধরো একটা লোকের ক্যালকুলাস কোলিসিস্টাইটিস হলো, অর্থাৎ গলস্টোন ডিজিজও আছে, আবার তার ইনফেকশনও আছে, তাই আমরা বলি ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। তাহলে এইটা আল্ট্রাসোনোগ্রামে কি পাওয়া যাবে? সনোলজিস্ট কি বলবে? সনোলজিস্ট বলবে যে এটা আমরা পরীক্ষার সময় একটু জিজ্ঞেস করি যে একটা ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, তার সনোলজিস্ট কি বলবে? সনোলজিস্ট বলবে যে গলব্লাডার ইজ ডিস্টেন্ডেড, ওয়াল ইজ থিকেন বাট ইডিমেটাস। গলব্লাডারটা ডিস্টেন্ডেড বলবে, কিন্তু ওয়ালটা কি বলবে? থিক। কারণ ইনফ্লামেশন হলে তো থিক হবেই, কিন্তু থিক হওয়ার সাথে সাথে এটা ইডিমেটাস। তাহলে সনোলজিস্ট এটুক বললো, এটা দিয়ে সে বুঝাইতে চাইলো যে ইট ইজ ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য গলব্লাডার। এখন যে স্টোন যদি থাকে তাহলে কি বলবে? সে বলবে দেয়ার ইজ এ ইকোজেনিক স্ট্রাকচার উইদিন দি লুমেন অফ দ্য গলব্লাডার কাস্টিং পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো। এইটা কিন্তু এই ফাইন্ডিংসটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি পরীক্ষার সময় অহরহ, কারণ তোমরা একটু ওরিয়েন্টেড কিনা এটা জানার জন্য। তার কাছে এই জিনিসটা জেনে নেওয়া যে আমরা বলি যে গলব্লাডারের ভিতরে একটা স্টোন আছে, একিউট ইনফেকশন আছে, তাহলে সনোলজিস্ট কি বলবে? সনোলজিস্ট বলবে গলব্লাডার ইজ ডিস্টেন্ডেড, ওয়াল ইজ থিক অ্যান্ড ইডিমেটাস, আর তার সাথে কি বলবে যে দেয়ার ইজ এ ইকোজেনিক স্ট্রাকচার উইদিন দি লুমেন অফ দ্য গলব্লাডার। তাহলে আমরা কাস্টিং পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো, অর্থাৎ এই স্টোনটা তো স্ট্রং একটা শ্যাডো দেবে পিছনে। কীরকম? অ্যাকোস্টিক শ্যাডো। অ্যাকোস্টিক শ্যাডোটা দেখতে কীরকম? ব্ল্যাক। মানে আমরা যদি একটা সিস্টের যদি একটা নেই, আল্ট্রাসোনোগ্রাম নেই, তোমরা জানো সিস্টের এটা কীরকম আসবে? অবশ্যই দেখা যাবে যে সিস্টিক হাইপোইকুইক। সেরকম গলব্লাডারের পিছনে এই স্টোনের জন্য একটা শ্যাডো পড়বে। আমি একটু বোঝানোর জন্য এরকম বলি যে রোদে যদি একটা মানুষ দাঁড়ায়, হ্যাঁ, ধরো পশ্চিম দিকে সূর্য, তাহলে পূর্ব দিকে একটা শরীরের ছায়া পড়বে। ঠিক সেরকম যখন এরকম একটা স্টোন যখন গলব্লাডারের ভিতরে থাকবে, তখন ওটার ভিতর দিয়ে এখন আর ওয়েভটা যেতে পারবে না, সাউন্ড ওয়েভ যেতে পারবে না। স্টোনের সাথে ধাক্কা লেগে ও ইকো হয়ে চলে আসবে সম্পূর্ণটাই, একটা ওয়েভও যেতে পারবে না। এই জন্য পিছনের দিকে ছায়া পড়বে। যেমন সূর্যের রশ্মি যখন যেতে পারে না তখন পিছনে ছায়া পড়ে, ঠিক সেই রকম আল্ট্রাসাউন্ড যখন একটা স্টোনের ভিতর দিয়ে যাবে না, সম্পূর্ণটাই ইকো হয়ে আবার ফিরে আসবে, তখন তার পিছনে একটা শ্যাডো পড়বে। সেটার নামই হলো পোস্টেরিয়ার অ্যাকোস্টিক শ্যাডো। এটা মনে রাখবো। তাই এইটাই আমরা ধরি। ঠিক সেরকম স্টোনের সবসময় পিছনের দিকে একটা শ্যাডো পড়বে, অ্যাকোস্টিক শ্যাডো হবে। কোলিডোকোলিথিয়াসিসেরও ওই একই রকম, স্টোন থাকলে পিছনে একটা শ্যাডো আসবে। তো এরকম আমরা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে খুব সুন্দরভাবে স্টোন জাতীয় জিনিস ডায়াগনোসিস করাটা ভেরি ভেরি ইজি। টিউমারও অনেক সময় ডায়াগনোসিস করা যায়, সিস্ট ডায়াগনোসিস করা যায়। এই জন্য
আলট্রাসোনোগ্রাম একটা ইজিলি অ্যাভেলেবল গুড প্রসিডিওর ফর দ্য ডায়াগনোসিস অফ ডিফারেন্ট টাইপস অফ প্যাথোলজি অফ গল ব্লাডার অ্যান্ড বিলিয়ারি ট্রি। এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি, এখানে দেখো একটা হেডিং আছে। আলট্রাসোনোগ্রাম এটা আবার অনেক সময় এন্ডোস্কোপের মাধ্যমে আলট্রাসোনোগ্রাম করা যায়, তাহলে এটাকে আমরা বলি এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি। যেমন ধর আমরা বললাম যে পেনক্রিয়াসের হেডের এখানে একটা স্টোন ইম্প্যাকশন হয়ে আছে, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করলে পেটের উপর যদি আমরা প্রোবটা ধরি তাহলে ওটা তো অনেক দূরে। আমরা যদি এমন যদি হয় আলট্রাসোনোগ্রামের যে প্রোব বা ট্রান্সডিউসার সেটা যদি যেখানে ডিজিজ তার কাছাকাছি ধরতে পারি তাহলে ছবিটা আরও ভালো আসবে। তখন আমরা করি কি, এই এন্ডোস্কোপ করে এন্ডোস্কোপের টিপে এই ট্রান্সডিউসারটা লাগাই দিয়ে আমরা ওই লেশনটা দেখতে পারি। এই জন্য এখানে যে 2-3টা লাইন লেখা আছে আজীবন মনে রাখবা, তোমাদের দেখবা যে যেখানেই যাও তোমাদের কাজে লাগবে। মেডিসিনে যাও, সার্জারিতে যাও, পেরেটিক্স করো, যেখানেই যাও, পোস্ট গ্রাজুয়েশন করো, দেখো এটা কাজে লাগবে। এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি এটা একটা স্পেশালি ডিজাইন এন্ডোস্কোপ, হ্যাঁ, যার কি থাকে আলট্রাসাউন্ড থাকে, বা আলট্রাসাউন্ডের মধ্যে একটা ট্রান্সডিউসার থাকে অ্যাট দ্য টিপ হুইচ শোস ভিজুয়ালাইজেশন অফ দ্য লিভার, বিলিয়ারি ট্রি, পেনক্রিয়াস, লিম বানানটা হয় না, লিম ভুল হয়ে গেছে, LIMPS হবে, লিম নোট ফ্রম উইদিন স্টোমাক অ্যান্ড ডিউডেনাম। এর যে কোনো জায়গায় এই যে এরকমভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। তা আলট্রাসাউন্ড আমরা যে এই এন্ডোস্কোপ দেই, যার মাথায় এই ট্রান্সডিউসারটা থাকে, তার টিপটা তখন থাকবে কোথায়, হয় স্টোমাকের মধ্যে, না হয় ডিউডেনামের মধ্যে, এবং ওখান থেকে আমরা ওই আলট্রাসাউন্ডের ওয়েবগুলো দেব এবং খুব সুন্দরভাবে আমরা ছবি পাবো স্ক্রিনে। এটা দিয়ে টিউমার ডায়াগনোসিস করা যায় পেনক্রিয়াসে, গল ব্লাডারে। এটা দিয়ে যদি স্টোন থাকে ডায়াগনোসিস করা যাবে। এটা অনেক সময় মেলিগনেন্ট ডিজিজ যদি থাকে তার স্টেজিংয়ে আমরা কাজে লাগাই। এই জন্য এই দুটো জিনিস খুব ভালোভাবে মনে রাখবা। এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি এটা শর্ট নোট আসে, আলট্রাসোনোগ্রামটা শর্ট নোট আসে না, কিন্তু এই এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফিটা শর্ট নোট আসতে পারে। তোমরা শর্ট নোট আসলে এটুকু যদি লেখো তাতেও তোমাদের দেখো যে অনেক কাজে লাগবে। তো এই এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাম শুধু যে এই বিলিয়ারি ট্রিতে লাগবে তা না, অনেক সময় এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাম এটা পার রেক্টালিও করা যায়। পার রেক্টাল প্রোস্টেট দেখা যায়, হ্যাঁ, অথবা রেক্টামের মধ্যে যে যদি টিউমার হয় সেটাকে দেখা যায়। কাজে তোমার যদি এরকম ভেগ আসে তাহলে আরও কিছু ডায়াগনোসিস তুমি এখানে লিখতে পারো। এই জন্য এন্ডোস্কোপ করে, এন্ডোস্কোপ যদি আমরা শুধু আপার জিআইটিতে করি না, লোয়ার জিআইটিতেও করি। এই জন্য লোয়ার জিআইটিতে করে আমরা ওখানেও কিছু ইনফরমেশন পেতে পারি। তো সেটাও তোমরা তখন তার যোগ করে দেবা যদি এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাম আসে। ইআরসিপিটা অলরেডি আমি আগের ক্লাসে বলছি, এই জন্য ইআরসিপিটা আমরা স্কিপ করে যাব। এই ইআরসিপিটা আমাদের খুলনাতে নাই, এটার জন্য আমাদের ঢাকাতে রুগীকে পাঠাইতে হয়। এটা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক দুইটা ভ্যালুই আছে। যেমন ডায়াগনোসিসও করা যায়, আবার অনেক সময় চিকিৎসার জন্য এন্ডোস্কোপ করা যায়। এন্ডোস্কোপ করে আমরা স্ট্যান্টিং করি, বাইল ডাক্টেও করি, পেনক্রিয়াসের মধ্যেও করি, করে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস রিলিভ করি। আবার অনেক সময় এন্ডোস্কোপ করে এই ইআরসিপি করে আমরা স্টোনটা রিমুভও করি। হ্যাঁ, তারপর অনেক সময় পেপিলোটমিও করি। পেপিলোটমি মানে অনেক সময় দেখা যায় ওখানে যদি অবস্ট্রাকশন হয়ে থাকে, স্ট্রিকচার হয়, তাহলে আমরা পেপিলোটমি করে দিতে পারি। তো অনেক সময় আমরা বায়োপসিও নেই, সেটা তোমরা জানো। যাই হোক, দেয়ার আর সো মেনি থেরাপিউটিক ভ্যালু অফ ইআরসিপি। এই এমআরসিপিটাও আগের দিন আমি পড়াই দিছি, এটাও আমরা স্কিপ করে যাব, কারণ আমরা অন্য পড়া আছে এখন, সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। আমি ইনভেস্টিগেশনের সবগুলো তোমাদেরকে আজকে কমপ্লিট করার জন্য এগুলো আবার সিরিয়ালি লিখে নিলাম। পিটিসি এটা কিন্তু শর্ট নোটে আসে অনেক সময়। এটা মানে আমরা যদি ইলাবোরেট করি তাহলে কি হবে, যদি এটার নাম, এটা হলো পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি। তাই
যে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিগুলো খুব ডাইলেটেড, অর্থাৎ বিলিয়ারি ট্রির অবস্ট্রাকশনটা এমন একটা জায়গায় এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রিগুলা নর্মাল অথবা নর্মাল লুকিং, কিন্তু ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিগুলো খুবই ডাইলেটেড। তখন এটার প্যাথোলজিটাকে ডায়াগনোসিস করার জন্য পিটিসি করা হয়। পিটিসি কিন্তু একটু রিস্কি ইনভেস্টিগেটিভ প্রসিডিওর, এই জন্য এখানে একটু সাবধানে কিন্তু আমাদের করতে হয়, হ্যান্ডলিং করতে হয়। হ্যাঁ, আমরা কীভাবে সাবধানে হ্যান্ডেলিং করব, যে পিটিসি রুগীদের সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, তো এদের কিন্তু কোয়াগুলোপ্যাথি থাকে, এই জন্য এদের ব্লিডিং টেন্ডেন্সি থাকে। এই জন্য ব্লিডিং টেন্ডেন্সিটাকে আমরা আগে নিউট্রালাইজ করে নেব, তারপরে আমরা কিন্তু পিটিসি করব। এই জন্য প্রথম টাইম ঠিক আছে কিনা দেখব, আবার একটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক করে নেব, তারপরে আমরা এই পিটিসি করব। ইট ইজ দি প্রিকশন, ইট ইজ দি প্রিকশন ফর পিটিসি। কি প্রথম টাইম করে দেখব নর্মাল কিনা, আর প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দেব যাতে করে কোনো ইনফেকশন না হয়। কিন্তু এটার প্রসিডিওরটা তোমরা বুঝতেই পারছো যে আমরা এখানে ক্যানুলেশন করি, মানে স্কিনের ভিতর থেকে ফ্লুরোস্কোপিক কন্ট্রোলে আমরা আগে নিডেল ঢুকাই, নিডেল ঢুকাই দিয়ে নিডেলের উপর দিয়ে গাইড ওয়্যার দিই, গাইড ওয়্যারের উপর দিয়ে আমরা ক্যানুলেশন করি। তাহলে এটা ওই যেরকম তোমরা দেখছো হার্টের ডাক্তাররা যেরকম এনজিওগ্রাম করে, ফিমোরাল ভেইনে আগে নিডেল ঢুকায়, তারপরে গাইড ওয়্যার, তারপরে ঢুকায় ক্যানুলা। লাইক দিস আমরাও এখানে ওই একই রকম আগে ফ্লুরোস্কোপিক কন্ট্রোলে আগে আমরা ডাইলেটেড বিলিয়ারি ট্রির মধ্যে, অর্থাৎ ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রির মধ্যে যে ডাইলেটেড বিলিয়ারি ট্রি আছে সেখানে আমরা নিডেল ঢুকাই, গাইড ওয়্যার, দেন ক্যানুলা, এটা ঢুকে তারপরে আমরা সেখানে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট মিডিয়া দিয়ে দিই। কন্ট্রাস্ট মিডিয়া দিয়ে দিলেই বিলিয়ারি ট্রি বিকামস ভিজুয়ালাইজড হয়, এবং তারপর সেখানে আমরা এটাই করতে পারি, এই পরীক্ষাটা করে দেখি হোয়ার ইজ দ্য লেশন। অ্যাকচুয়ালি কোনো কারণে যদি দেখা যায় যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট যেখানে জাংশন, ঠিক সেইখানে যদি কোনো টিউমার হয়, তাহলে মানে তার প্রক্সিমাল যে পার্টগুলো আছে সেই পার্টগুলো, মানে ইন্ট্রাহেপাটিক যে বিলিয়ারি ট্রিগুলো আছে, দ্যাট বিকাম ডাইলেটেড। তো সেটার জন্য এটা খুবই একটা ভালো ইনভেস্টিগেটিভ প্রসিডিওর, এটা আমরা করতে পারি। আবার আরেকটা জিনিস আমরা পারি, সেটা হলো এই যে আমরা একটা ক্যানুলেশন করলাম, ঠিক এই ক্যানুলেশনের উপরে দিয়ে আমরা একটু ক্যাথেটার দিয়ে দিতে পারি, আমরা ড্রেনেজ ক্যাথেটার দিয়ে দিতে পারি। তখন দেখা যাবে যে এটা দিয়ে বাইলটা ড্রেন হয়ে যাবে, বাইল ড্রেন হয়ে গেলে ওর জন্ডিসটা কমে যাবে। এর জন্য এটা একটা থেরাপিউটিক ইউজও আছে। আবার বাইল নিয়ে আমরা সাইটোলজি করে দেখতে পারি যে কোন ধরনের ম্যালিগন্যান্ট ডিজিজ এটা। তো এইভাবে পিটিসির অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেতে পারি। তো আবার প্রিকশনটাও খুবই গুরুত্বপূর্ণ, যেন আমরা এই একটা নিডল ঢুকাইতে গিয়ে সিভিয়ার ব্লিডিং না করে দিই। ইন্টারনাল ব্লিডিং হয়ে গেলে রোগীর জন্য তখন লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে, সেটাও মনে রাখতে হবে। তাহলে পিটিসিটা তোমরা একটু মনে রাখো। এরপরে আমরা আর এদিকে আর নাই, এরপর আরও আছে, যেমন তোমরা জানো পেটস স্ক্যান, হ্যাঁ, কোনো ম্যালিগন্যান্ট ডিজিজের জন্য করা হয়, সেটা সব রোগের জন্যই একই রকম। সেটা যে বিলিয়ারি ট্রি বা পেনক্রিয়াসের জন্য একরকম, অন্যের জন্য একরকম তা না, ওই একই সিস্টেম। সেটা সব ডিজিজের জন্য আমরা এই স্ক্যান করে থাকি। বাইল ডাক্টের কিছু কমন ডিজিজ, এটা মনে রাখবা। বাইল যেমন গল ব্লাডারের যেমন ডিজিজ তোমরা পড়ছো, আর বাইল ডাক্টেরও কিছু কমন ডিজিজ তোমাদেরকে বলতে হবে। অ্যাট্রিসিয়াটা কি জিনিস তোমরা জানো? অ্যাট্রিসিয়া শুধু যে বাইল ডাক্টে হয় তা না, এটা ইন্টেস্টাইনেও হয়। ইন্টেস্টাইনাল অ্যাট্রিসিয়া মানে ইন্টেস্টাইনের যে লুমেন হলো না। ইন্টেস্টাইনের ডেভেলপমেন্টালি ইফ দেয়ার ইজ নো লুমেন উইদিন দি ইন্টেস্টাইন, ক্যানুলেশন নাই, দেখা যায় তাহলে এটা কর্ড লাইক স্ট্রাকচার হয়ে বসে আর ভিতরে কোনো লুমেন নাই। তো এটাকে আমরা তখন বলি অ্যাট্রিসিয়া।
সেটা যেমন ইন্টেস্টাইনের মধ্যে হতে পারে, এটা আবার বাইল ড্যাক্টেও হতে পারে। কাজে এই অ্যাট্রিশিয়াটা লুমেনাল অর্গানের একটা ডিজিজ। লুমেন হলো না, এটার নামই হলো অ্যাট্রিশিয়া। তাহলে দেয়ার আর সো মেনি টাইপস অফ অ্যাট্রিশিয়া। এটা তোমার কনজেনিটাল ডিজিজ। ইন্টেস্টাইনেরটা তোমরা তোমাদের পেডিয়াট্রিক সার্জনরা ডিল করছে এবং তারা পড়াই দিয়েছে বলে আমি মনে করি। আর এখানে অ্যাট্রিশিয়ারও অনেক গ্রেডিং আছে, অনেক ধরনের টাইপস আছে। এইটা তোমাদের প্রয়োজন নাই। তোমরা শুধু এটাই জানো যে কনজেনিটাল অ্যাট্রিশিয়া, এটা আসলে অ্যাট্রিশিয়া যাদের হয়, এই ধরনের যে বেবি, এদেরকে বাঁচাই রাখাই অনেক কঠিন, আর এদের চিকিৎসাও অনেক ডিফিকাল্ট। এরা অত্যন্ত জটিল একটা প্রসেস। বিলিয়ারি অ্যাট্রিশিয়ার রুগীদের লাইফ ইজ ইন ডেঞ্জার। তো তোমরা এই জন্য শুধু অ্যাট্রিশিয়ান যে রোগটা নট ভেরি কমন, কিন্তু এটা পাওয়া যায়, এটা শুধু মনে রাখো। আর অ্যাবসেন্স অফ সিস্টিক ডাক্ট, তোমরা যদি কেউ পেডিয়াট্রিক ফিল্ডে যখন স্পেশালিস্ট হবা, তখন এইটা আরও অনেক ডিটেলস জানতে হবে। আমাদেরও জানতে হয়, কিন্তু তোমাদের এই গ্র্যাজুয়েশন লেভেলের ওই ডিটেলস দরকার নাই। হ্যাঁ, এটা অ্যাট্রিশিয়ার ডিজিজটা আছে, এটিই জানো। এখানে অনেক সময় সিস্টিক ডাক্ট অ্যাবসেন্ট থাকে। দেখা যায় যে গলব্লাডারটা সরাসরি সিবিডির ওখানে এসে মিশে গেছে, অর্থাৎ দেয়ার ইজ নো সিস্টিক ডাক্ট। অনেক সময় সিস্টিক ডাক্ট দুটোও থাকতে পারে, তখন একটা অ্যাক্সেসরি সিস্টিক ডাক্ট থাকে। আমরা বলি সিস্টিক ডাক্ট ইউজুয়ালি 3 মিলিমিটার এর ডায়ামিটার, কিন্তু অনেক সময় দেখা যায় যে আরও বেশি ডায়ামিটার, 5-6 মিলিমিটার অথবা তার চেয়েও বেশি, এরকম ওয়াইড সিস্টিক ডাক্ট হতে পারে। ক্যারোলিস ডিজিজটা আর কিছু না, এটা সেকুলেটেড ডাইলেটেশনস অফ দ্য বাইল ডাক্ট ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রি, তার নামই হলো ক্যারোলিস ডিজিজ। যদি সেকুলেশন অ্যান্ড ডাইলেটেশন হয়, সেটাকে আমরা তখন বলি কোলিডোকাল সিস্ট। এটার বানানে একটু ভুল আছে। কোলিডোকাল সিস্টটা হলো যে গল ব্লাডার এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রির যদি হিউজ ডাইলেটেশন হয় কোনো জায়গায়, তাকে আমরা বলি কোলিডোকাল সিস্ট। এটা বেলিয়ান লাভে ছবি দিয়ে দেওয়া আছে, তোমরা ওই ছবিটা কিন্তু পরীক্ষা আসলে ডাকবে। এটা শর্ট নোট থাকে অনেক সময়, কোলিডোকাল সিস্ট। এই এখানে যে কটা কনজেনিটাল প্রবলেম আছে, তার মধ্যে এই কোলিডোকাল সিস্টটা শর্ট নোট হিসেবে পরীক্ষায় থাকে। এই জন্য তোমরা বলবে এটার 4টা টাইপ। কমনলি হলো 4টা টাইপ। যদি দেখা যায় যে সিবিডি অথবা কমন হেপাটিক ডাক্ট, এইটার যদি ফিউসিফর্ম ডাইলেটেশন হয়, হয়ে হিউজ ডাইলেটেশন হয় আস্তে করে, তাহলে পাইরিফর্ম শেপ দেখায়। এটা পাইরিফর্ম হয়ে আস্তে করে একেবারেই বড় একটা সিস্ট হয়ে যেতে পারে। তাহলে এটা এই কোলিডোকাল সিস্ট, ইট ইজ ভেরি কমন ডিজিজ। কিন্তু আমরা মনে করি হয়তো এটা কমন না, কমন। এবং এটা অনেক সময় চাইল্ডহুডে ডায়াগনোসিস নাও হতে পারে, অনেক সময় অ্যাডাল্টরাও কিন্তু কোলিডোকাল সিস্ট নিয়ে আসে। এই ধরো গত এক বছর বলবো না আমি, 2-3 বছরের যদি ডাটা নিই, তাহলে কমপক্ষে আমরা 6-7টা কোলিডোকাল সিস্টের রোগী আমরা আমাদের এই যে জেনারেল সার্জারি ওয়ার্ডে আমরা অপারেশন করছি। তাহলে এই হলো গ্রেড একটা টাইপ 1, যেটা ফিউসিফর্ম ডাইলেটেশন থাকে। অনেক সময় দেখা যায় একটা ডাইভার্টিকুলামের মতো ডাইলেটেশন ইন দ্য সিবিডি, সেটা হলো যে টাইপ 2। কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাইল ডাক্ট, পেনক্রিয়াসের পিছনে যে ডাক্টটা আছে, ওইখানে একটা ডাইভার্টিকুলামের মতো ডাইলেটেশন হয়ে আসলো, এটা হলো 3। আবার অনেক সময় এর যে থাকে মানে এম্পুলার ওখানে দেখা গেল একটু পাইরিফর্ম ডাইলেটেশন হয়ে একটা সিস্টের মতো হয়ে বসে আসলো। তো দেয়ার আর সো মেনি টাইপস, আমরা এটাকে এইভাবে ভাগ করলাম।
কিন্তু সবচেয়ে কমন হলো টাইপ 1। আমিও বলি যে আমি এখন পর্যন্ত যতগুলো রোগী অপারেশন করছি এদের টাইপ 1। এই থিওরিটিক্যাল পড়ি যে ডায়াবেটিকুলাম এটা ওটা, ওগুলো আমাদের কাছে মানে এখন পর্যন্ত ডায়াগনোসিস খুব কম হয়েছে। আমরা টাইপ 1 যেটা বেশি পাই এবং ওইটা মানে অপারেশন করি। অপারেশন কি? সিস্টেক্টমি। যেহেতু কোলিডোকাল সিস্ট, সিস্টেক্টমি করব, সিস্ট নাই, তাহলে ডাক্তার কি করতে হবে? তখন এই ডাক্তার রোয়েন ওয়াই একটা অ্যানাস্টোমোসিস করতে হবে, অর্থাৎ হেপাটিকো জেজুনোস্টমি উইথ জেজুনোস্টমি। তাহলে আমরা সিস্টটাকে এক্সাইজ করব, এক্সিশন অফ দ্য সিস্ট করার পরে কি করব? হেপাটিকো জেজুনোস্টমি উইথ জেজুনোস্টমি। তোমরা এই টার্মটা আগেও শুনছো যে রোয়েন ওয়াই অ্যানাস্টোমোসিস, অর্থাৎ এখানে অ্যানাস্টোমোসিস করতে হয় দুইটা। মানে আমরা জেজুনামটাকে এই যে পোর্টা হ্যাপাটিসের ওখানে অ্যানাস্টোমোসিস করে দিলাম, যেহেতু সিস্ট কাটার পর আর কোনো ডাক্তি নাই, আর জেজুনামের সাথে জেজুনাম অ্যানাস্টোমোসিস করলাম, না হলে এই বাইলগুলো কোথার থেকে কোথায় যাবে। তাহলে এই জন্য এটার নাম হলো রোয়েন ওয়াই অ্যানাস্টোমোসিস, এইটা মনে রাখবো। তো এই কোলিডোকাল সিস্ট নিয়ে আমি একটু বেশি কথা বললাম, এটা বই দেখে আর একটু সুন্দর করে লিখে গুছাই রাখবো এখন থেকে। কমন বাইল ডাক্ট, এখানের ইনফেকশনের কথা যদি আমি বলি, এখানে ইনফেকশন হইলে তাকে আমরা বলি কোলানজাইটিস। আবার একটা তুমি বেশি দিছো, ইটা বেশি দিছো, কোলানজাইটিস। এখানে একটু বানানের সামান্য ভুল আছে, কারেকশন করে নিও। স্টোন, সিবিডির ভিতরে স্টোন হতে পারে। সিবিডির ভিতরে স্টোন হলে তাকে আমরা বলি কি? কোলিডোকোলিথিয়াসিস। তাহলে এই স্টোন যদি হয় কোলিডোকোলিথিয়াসিস। টিউমার হলে এটা বিনাইন টিউমার হতে পারে, মেলিগন্যান্ট টিউমার হতে পারে। বিনাইন টিউমার আমরা এর আগেও একবার বলছি কি কি টিউমার হয়। এডিনোমা হতে পারে, পেপিলোমা হয়, আবার পেপিলোমা মাল্টিপল পেপিলোমা হয়, তখন তাকে বলা হয় পেপিলোমেটোসিস। মাল্টিপল পেপিলোমা হলে তাকে কি বলে? পেপিলোমেটোসিস। আবার এখানে কিছু কিছু এন্ডোক্রাইন টিউমারও কিন্তু হয়। তোমরা যেহেতু ম্যাচিউর ব্যাচ ফাইনাল ইয়ারের এমবিবিএস স্টুডেন্ট, তোমাদের এটাও জানতে হবে, এখানে কিন্তু এন্ডোক্রাইন টিউমার হয়। এমনকি তোমরা জানো যে কার্সিনয়েড টিউমার, এটাও এক ধরনের এন্ডোক্রাইন টিউমার, এটাও কিন্তু এই বাইল ডাক্টের ভিতরে হতে পারে। এই জন্য এন্ডোক্রাইন টিউমার এখানে হয়, নিউরোব্লাস্টোমা এখানে হয়, লিওমায়োমা এখানে হয়। এগুলো কিন্তু এই টিউমারও কিন্তু এই সমস্ত জায়গায় হওয়ার মানে ইতিহাস আছে এবং এটার ডকুমেন্টও আছে। আর এখানে যে ম্যালিগন্যান্ট ডিজিজ হয় তার নাম কি? কোলানজিওকার্সিনোমা। ডু নট ফরগেট যে malignant disease of the malignant tumor of bile duct is called cholangiocarcinoma. আর এই কোলানজিওকার্সিনোমা হওয়া মানেই হলো অবস্ট্রাকটিভ জন্ডিস হবেই। কাজে এটা যে কোনো জায়গায় হতে পারে, কোলানজিওকার্সিনোমা বাইল ডাক্টের যে কোনো জায়গায় হতে পারে, আর হলেই অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই জিনিসগুলো একটু মনে রাখো। আমরা যখন জিজ্ঞেস করবো হোয়াট আর দ্য ডিজিজ অফ দ্য বাইল ডাক্ট, অন্ততপক্ষে কনজেনিটাল, তারপর একটা ইনফেকশন হয় সে কথাটা বলবা। স্টোন হতে পারে, এখানে টিউমার হতে পারে, এটুক কথা না বললে কিন্তু হবে না। আর একটা ডিজিজ আছে, আমি এখানে লেখা হয় নাই, এই বাইল ডাক্টের ভিতরে কিন্তু কিছু প্যারাসাইটিক ডিজিজ হয়, লিখে নাও তোমরা। টিউমার আর হলো যে প্যারাসাইটিক ডিজিজ, কিছু প্যারাসাইট এখানে ঢোকে, যেমন রাউন্ড ডাউন ঢুকতে পারে, রাউন্ড ডাউন যেমন অ্যাসকেরিয়াসিস যদি যাকে আমরা বলি। তারপর কোলোনোরকিস সাইনেসিস তোমরা বলছো, সেটাও এখানে হইতে পারে, যেটা এক ধরনের ফ্লুক্স, তোমরা জানো। তাহলে এই কোলোনোরকিয়াসিসও হতে পারে এখানে, এটাও একটা প্যারাসাইটিক ডিজিজ, সেটা এখানে লেখা হয় নাই, তোমরা লিখে নাও। আর হাইড্রেটেড ডিজিজ মে এক্সটেন্ড আপ টু দি বাইল ডাক্ট, যেটা অবস্ট্রাকশন করতে পারে এবং অবস্ট্রাকটিভ জন্ডিসও করে। তাহলে এই যে প্যারাসাইট, তিনটা প্যারাসাইটের কথা বললাম, ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট অফ দ্য কমন বাইল ডাক্ট, মানে বিলিয়ারি ট্রি। এই বিলিয়ারি ট্রির এই ডিজিজগুলো তোমরা নিয়ে নেবা। এই সাব হেডিংয়ে এই প্যারাসাইটিক ডিজিজটাও বলবা,
আমরা অনেক সময় জিজ্ঞাসা করি প্যারাসাইটিক ডিজিজ এখানে কি কি হয়। এখন এই জিনিসটা তোমাদের পড়ানো হয়ে গেছে, তারপরেও আমি একটু আবার আলোচনা করতে চাচ্ছি। তোমাদের রিপিটিশন হলো, আর একটু যার যেখানে ডিফিসিয়েন্সি আছে সেটা কারেক্ট করে নেবা। অবস্ট্রাকটিভ জন্ডিসের যদি কমন কারণগুলো বলা হয়, তুমি কারণ অনেক লিখতে পারবা, কিন্তু এই কটা এখানে যেগুলো দেখানো হয়েছিল, দিজ আর দ্য ভেরি কমন প্রবলেম। যেমন স্টোনিন সিবিডি, স্টোনিন সিবিডি যাদের হবে তাদের মেইন ফিচার কি তোমরা জানো, যে এখানে জন্ডিসটা হয় কম। আমি একটু সাথে সাথে বলে দিচ্ছি, এটা গ্রস কথাগুলো, এগুলো মনে রাখবা। জন্ডিস এখানে মাইল্ড জন্ডিস হয়, কিন্তু রুগীর ইন্টারমিটেন্ট জন্ডিস হবে, ইন্টারমিটেন্ট জন্ডিস, এবং জন্ডিসটার ইন্টেন্সিটি হবে মাইল্ড। আর রুগীর কি হবে, ডিউরিং দি অ্যাটাক অফ জন্ডিস পেশেন্টের ফিভার হবে উইথ সিল অ্যান্ড রাইগর, আর পেইন রাইট হাইপোকন্ড্রিয়াম হবে। এটা হলো এটার কার্ডিনাল ফিচার। যে স্টোনিন সিবিডি যদি হয় তাহলে সেই রুগীদের এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এই ধরনের রুগীদের যদি তুমি অ্যাবডোমেন প্যালপেট করো, তাহলে গলব্লাডার কি পাওয়া যাবে কি যাবে না? অ্যান্সার হবে কি না। যাদের সিবিডিতে স্টোন হয়ে যাদের যদি জন্ডিস হবে, তাদের গলব্লাডার প্যালপেবল হবে না, এটা মনে রাখো। কিন্তু কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস, এটার জন্য যে জন্ডিস হবে, সেই জন্ডিসটা কিরকম হবে? সেই জন্ডিসটা হবে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। এখানে ফিভারও থাকবে না, আবার তোমার